আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, শুভেচ্ছা এবং সালাম নেবেন। খুব মন খারাপ। এই যে 2 দিন পর পর আমার মিতা, বিশাল ছাত্র নেতা, হয় মাইক খায়, নাহলে তার গাড়িতে কেউ অ্যাটাক করে, নাহলে ধাক্কা দেয়, কাহিনী একটা লেগেই আছে। কোন এক চৌরাস্তার মোড়ে অ্যাটাক করা হলো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল এক মিছিল বেরোয়। আচ্ছা, এত বড় একটা ছাত্র নেতা যার ডাকে সারা বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় বেরিয়ে পড়েছিল, যার এই রাজুতে আয় বললে রাজুতে জনসমুদ্র বয়ে যেত, সে তার জীবন নাশের জন্য অ্যাটাক হলো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটি কোটি মানুষের মিছিল, এই অবস্থা কেন? আমার তো দেখা মনে বলতে ইচ্ছা করতেছে যে নাটক কম করো মিতা। যাই হোক, কারা অ্যাটাক করলো, কেন অ্যাটাক করলো? বলা হচ্ছে ছাত্রলীগের ছেলেরা অ্যাটাক করছে। ছাত্রলীগের ছেলেরা ঘরেই থাকতে পারে না ভাই, আবার অ্যাটাক করতে যাবে? আমি একটু খোঁজ নিলাম। আফটার অল আমার মিতা তো রাজনীতি না হয় দুইজন দুই দিকে দুই মেরুতে করি। খোঁজ নিয়ে যেটা জানলাম সেটা হলো একেবারে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে গেছে। তাকে মারছে বিএনপি ছাত্র দলের লোকজন। তো তারা তককে তককে ছিল যে কবে তাদের নাগালের মধ্যে পায়। কপালও খারাপ আমার মিতার, বা উপরের নির্দেশ ছিল যে জাস্ট একটা টোকেন হিট করার, মানে সিরিয়াস কিছু না, কারণ এইসব সূচো মেরে আবার হাতে গন্ধ হইতে পারে। বিএনপির এই ডিসিশনটা ভালো, এগুলোর মাইরে কোনো লাভ নাই। তারপরে টুকটাক যে একটা টোকেন হিট দিছে, ইটস ফাইন। তাহলে আমি যেহেতু আমার মিতার উপরে আঘাত এসেছে, আমার তো তীব্র নিন্দা জানাতেই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল যদিও ক্রমশ ছোট হতে হতে একদম একেবারে নাই হয়ে যাচ্ছে প্রায়, তবুও তীব্র নিন্দা কিন্তু আমি জানিয়েই গেলাম। দর্শক, একই ঘটনা, নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হতে পারলো না, তার আগেই একজন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, তাকে এই খোদ রাজধানী ঢাকা শহরে এভাবে গুলি করা হলো এবং রক্তাক্ত সে সারা দেশে সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়েছে। আপনারা মধ্যে জেনে গেছেন যে ইনকিলাব মঞ্চের বেশ আলোচিত মুখ টকশোতে যাচ্ছেন এবং 5 আগস্টের পরে তার অনেক রকম কথাবার্তায় তার পরিচিতি বেড়েছে, আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক যাই থাকুক। সে একটা নির্বাচনের প্রার্থী আছে, এই সরকার নির্বাচনের নিশ্চয়তা দিয়েছে, সুন্দর বিশ্বের নজিরবিহীন দৃষ্টান্তমূলক নির্বাচন হবে। সেই তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হলো এবং তাৎক্ষণিকভাবে যে ঘটনা জানা গেছে, আমরা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তার গুলিবিদ্ধ রক্তাক্ত ছবি ছড়িয়ে পড়েছে। সেটা দেখে যে কেউ শঙ্কাবোধ করছেন। সবশেষ খবর অনুযায়ী ঢাকা মেডিকেলে তার ট্রিটমেন্ট চলছে এবং তার কানের পাশ দিয়ে গুলি গিয়ে সেটা কিছুটা ভেতর পর্যন্ত গিয়েছে এবং এখন পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশের সূত্র জানাচ্ছে তার যারা আছেন, তার যারা নির্বাচনী প্রচার করেন, তাদের আমরা একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ইন্টারভিউ দেখলাম এবং বিভিন্ন জায়গায় লাইভ চলছে, আপনারা দেখছেন যে আমরা দেখতে পাচ্ছি তারা জানাচ্ছেন যে জুম্মার নামাজের সময় এবং আগে ওসমান হাদি, এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি তার অনুসারীদের নিয়ে বিভিন্ন মসজিদে তিনি নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। সেই প্রচার চালানোর শেষে বিজয়নগর এলাকায়, সেখানেও মোটরসাইকেল করে তার সঙ্গে আরো লোকজন ছিল, আসার পথে হঠাৎ করে আততায়ীরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে এবং সেই একটি গুলি তার কানে লেগেছে। সেটা সবশেষ অবস্থান বুঝতে জানতে আরো সময় লাগবে। তার যেটুকু আমরা শুনেছি, তার 4 ব্যাগ রক্ত লাগছে, 2 ব্যাগ দেওয়া হয়েছে, আরো হয়তো রক্তের প্রয়োজন হবে। কিন্তু এই ঘটনা বাংলাদেশের এই নির্বাচনের ট্রেন চলতে শুরু করার মুহূর্তে আমরা গতকাল কি বলছিলাম যে নির্বাচনী ঝুঁকি কি কি থাকতে পারে। আমি আর একটু খেয়াল করে আপনাদেরকে বলি যে আমরা জানতে চাই, বুঝতে চাই যে এইসব ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার, তারা ওসমান হাদির যারা সমর্থক, তারাও দেখলাম প্রশ্ন তুলছেন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট কেন প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না, 24 ঘন্টার মধ্যে নিরাপত্তা দিতে পারছে না। তার জলজন্ত প্রমাণ এই ওসমান হাদি। এবং এই হয়তো তাৎক্ষণিকভাবে ওসমান হাদির সমর্থকদের তাদের ইমোশন রিয়াকশন একটু করা, তারা কোন দিকে ইঙ্গিত করছেন আমরা বুঝতে পেরেছি। তারা বলছেন যে এক আওয়ামী লীগকে তাড়িয়েছি, আর যদি কেউ আওয়ামী লীগ হইতে চায়, তার মানে তারা কাকে আওয়ামী লীগ হইতে চায় বলছেন, তাদের কোনো প্রতিদ্বন্দ্বীকে বলছেন কিনা। এই মতিঝিল এলাকায়
যেখানে ওসমান হাদি ইলেকশন করছেন সেখানে বিএনপির ডাকসাইটে প্রার্থী, আমি এর আগেও বিভিন্ন আলোচনায় বলেছি, মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য। তবে তাৎক্ষণিকভাবে যে কোনো মানুষেরই সেন্সে কাজ করবে যে ওসমান হাদির এই ঘটনায় মির্জা আব্বাস কখনোই চাবেন না তার উপরে কোনো ধরনের দাঁড় করানো। ওখানে যে কোনো ঘটনা ঘটলেই সেটা মির্জা আব্বাসকে ইঙ্গিত করতে পারে, তার পক্ষ বিপক্ষ বিভিন্ন ষড়যন্ত্র নির্বাচনের সময় হবে। ফলে এই দায় দায়িত্ব তিনি নেওয়ার জন্য কখনোই তিনি বা তার কোনো লোকজন এই ধরনের কর্মকাণ্ডের দিকে যাবেন না। কিন্তু এই এলাকাটা, মতিঝিল এলাকাটা এমন একটা এলাকা, আমরা কথা প্রসঙ্গে বিভিন্ন সময় বলি যে অন্য জায়গায় যে চাঁদা 10 লাখ, মতিঝিলে গেলে সেই চাঁদা হয়ে যায় 10 কোটি। এবং ওসমান হাদি সাম্প্রতিক সময় তার নির্বাচনী প্রচারণা শুরু করেছে বেশ কয়েকদিন আগে থেকে। সাদামাটা স্টাইলেই সে নির্বাচনী প্রচারণা করত, অল্প কিছু লোকজন নিয়ে ভ্যানে চড়ে নানানভাবে নির্বাচনী প্রচারণা করত। ফলে এই ঘটনা প্রথম না, তফসিল ঘোষণার পরে এটা প্রথম হলো। কিন্তু এর আগেও তো বিএনপি সমর্থিত প্রার্থী চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন, সেখানে একজন মারাও গেছে। ফলে ঘটনা আশঙ্কা আমরা সমালোচনা করেছি, আমাদের টকশোতে এসে আলোচকরা সমালোচনা করেছেন যে গণ অধিকার পরিষদের রাশেদ খান যে বলেছিলেন যে এই নির্বাচনে 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করতে পারে আওয়ামী লীগ। তাহলে রাশেদ খানের কাছে সেই তথ্য কোত্থেকে এসছে? রাশেদ খান এরকম তথ্য আজকে থেকে আর 3 দিন আগে তিনি এই তথ্য দিয়েছেন, সেই তথ্য তার কাছে কোন বেসিসে? এইটা তো একটু জানা দরকার, সবারই জানা বোঝার দরকার। এবং যদি রাশেদ খান বলেছেন যখন তার 3 দিনের মাথায় এই ঘটনা, তিনি আওয়ামী লীগের কথা বলেছেন, কিন্তু এই রকম যদি হয়ে থাকে তাহলে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা? এবং এই বিজয়নগর যে এলাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন সেখানে গণ অধিকার পরিষদের অফিস আছে। গণ অধিকার পরিষদ তারা এই ওসমান হাদিরা যে ধারায় রাজনীতি করেন তারাও সেই ধারায় রাজনীতি করেন। তাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে নিশ্চয়ই হাদির যারা সমর্থক অথবা সরকার তাদেরকে তারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন যে আসলে এটার সঙ্গে কারা ইনভলভ হতে পারে। হঠাৎ করেই নিশ্চয়ই আমরাও কেউ প্রিডিকশন করতে পারবো না যে ওসমান হাদি তার রাজনৈতিক অবস্থানের দিক থেকে, তার বক্তব্যের দিক থেকে তিনি সাম্প্রতিক সময় মানে গত 1 বছর ধরে তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি অনেকটা যেটা যদি বলা যায় যে তিনি তার সবচেয়ে বড় কথা আমার যেটা কানে লেগেছিল, তিনি বলেছিলেন যে কোড আনকোড 24 তো হয়েছেই 71-এর চেতনাকে ঢাকার জন্য। তো তার মানে 71-এর চেতনা তিনি কিছুটা হয়তো গাফিলতি, তার কাছে তার জায়গায় কোনো গাফিলতি ঘটনা হচ্ছে সেই জায়গায় তার অবস্থানটা সে পরিষ্কার করেছিল। বিভিন্ন টক শোতে তাকে দেখা যেত যে মুক্তিযুদ্ধের পক্ষের অংশে কেউ যদি তর্ক করতেন তার বিপক্ষে ওসমান হাদির অবস্থান দেখানোর জন্য তাকে অনুষ্ঠানে আনা হতো। ফলে কোন দিক থেকে ওসমান হাদি টার্গেটেড এইটা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত বের করবে। এবং এই ফিল্ডে যারা ছিল ওসমান হাদির সমর্থকরা বলছেন যারা করেছে এগুলি এবং যারা করিয়েছে এই দুই পক্ষের কাউকে ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, দেশের মানুষ অবশ্যই জানতে চায়। এবং এই যে নির্বাচনী ট্রেন চলতে শুরু করার এই সময়ে রাজপথে একজন প্রার্থীর রক্ত ঝরল, তিনি যেই মাপের প্রার্থী হলেন না কেন, তার দল বা রাজনৈতিক পরিচয় এই জাস্ট শুরু, তো মাত্র পথ চলা শুরু। কিন্তু এই ধরনের ঘটনায় নিশ্চয়ই অনেক খারাপ কিছুর ইন্ডিকেট করে। 50 জনকে হত্যা করা হবে। জি ভাই, এই কথাটা আমার না, এই কথাটা বলেছেন গত 8 তারিখে আপনার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান তিনি বলেছেন নির্বাচন বানচালে 50 প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে, এবং এটা তিনি জনসমক্ষে বলেছেন। এবং এই কথাটা তিনি তার একটি কর্মী সমাবেশ বা মিটিংয়ে মধ্যে এই কথাটা বলেছিলেন। কিন্তু এই কথাটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য হয়নি। দু একটা টক শোতে হয়তো আলোচনা হয়েছে, কিন্তু কোনো কন্টেন্ট দেখা যায়নি, বা এই কথাটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছিল অবশ্য, কিন্তু এই কথাটা নিয়ে কোনো বিশ্লেষণ হয়নি যে উনি কেন বললেন যে 50 জন টার্গেট কিলিং। আবার উনি এটাও বললেন যে নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামী লীগ এই 50 জন প্রার্থীকে কিলিং করবে। এখন আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ এই 50 জন প্রার্থীকে কিলিং কেন করবে? আওয়ামী লীগ কি কোথাও কি কন্টেস্ট করতেছেন যে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন কমিশনার ইলেকশন ডিক্লেয়ার দিয়েছে, ইলেকশন হবে ফেব্রুয়ারি 12 তারিখে। সুতরাং এইখানে তো আওয়ামী লীগের জায়গা নেই, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন, ব্যালট পেপার থেকে নৌকা প্রতীক তুলে নিয়েছেন, সব কিছুই করেছেন। তাহলে আবার আওয়ামী লীগের নামটা আসে কেন?
আর এই 50 জনকে হত্যা করা হবে, এটা রাশেদ খান কোথা থেকে কোন গোয়েন্দা তথ্য পেয়েছেন? কারণ তিনি বলেছেন তিনি তথ্য পেয়েছেন। তো রাশেদ খান বা নুরুল হক নুরু এদেরকে কি সেই মোসাদের গোয়েন্দা সংস্থায় কি এই তথ্য দিয়েছেন, নাকি মোসাদকে দিয়ে ওনারাই এই কিলিং করাবেন? তা 50 জনের কথা যেহেতু বলেছেন, সুতরাং 50 জনের মধ্যে আমি ব্যাপারটা এভাবে নিতাম, যদি তিনি বলতেন যে আমাকে সহ 50 জনকে কিলিং করা হবে, তাহলে আমি বুঝতাম যে না, তার নামটাও মনে হয় 50 জনের হিট লিস্টে আছে। কি তিনি বলেছেন 50 জন, তাহলে কোন 50 জন, কারা করবে? আপনি এমনি বলে দিলে হবে না যে আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগ নাই বাংলাদেশে। আওয়ামী লীগের এই মুহূর্তে আপনাদের কথা মতো বা আমরা যা দেখছি তাতে আওয়ামী লীগের সক্ষমতা নাই 50 জনকে হত্যা করবে। যেই দিন থেকে বলা হচ্ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, গত 2 মাস যাবত যখন এই বিএনপি, জামাত, এনসিপি এরা যখন প্রার্থী তালিকা ঘোষণা করছিলেন, সেই থেকে আজ পর্যন্ত 210 জন নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন। এগুলো কোনোটাই আওয়ামী লীগ করে নাই। হয় জামাত বিএনপিকে করেছে, বিএনপি জামাতকে করেছে। এই যে গত 2 দিন আগে আপনারা জানেন যে ফুয়াদকে যে দৌড়ানিটা দিয়েছে, এটাকে আওয়ামী লীগ দিয়েছে, এটা তো বিএনপি দিয়েছে। ফুয়াদ চিল্লাইয়া বলতেছে যে বিএনপি করেছে, বিএনপির 10 লাখ ভোট কমে গেছে এক ফুয়াদরে দৌড়ানি দেওয়ার কারণে। সুতরাং এই টার্গেট কিলিং মিশন, টার্গেট কিলিং করতে পারে বাংলাদেশের সক্ষমতা আছে একমাত্র জামাতে ইসলামের। কারণ তাদের কাছে স্নাইপার আছে, তাদের কাছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন আছে, তাদের সাথেই যোগাযোগ আছে। তার কিসের? রাশেদ খান এবং আপনার এই যে নুরুল হক নুরু, তাদের সাথে মোসাদের যোগাযোগ আছে। পৃথিবীর বিখ্যাত যে স্নাইপার বলা হয়, পৃথিবীর যদি সবচেয়ে দুর্ধর্ষ স্নাইপার বলা হয়, তাহলে সেটা আছে একমাত্র মোসাদের কাছে। আর দ্বিতীয়ত আমাদের এশিয়ার ভিতরে আছে পাকিস্তানের কাছে, যেটা আপনার গত জুলাই আগস্টে এই পাকিস্তানি সেনাবাহিনী, আইএস এর লোকজন, টার্কির লোকজন মিলেই স্নাইপার দিয়ে শত শত ছেলে পেলেকে হত্যা করেছিল, শিশুদেরকে হত্যা করেছিল। সেই কথা আপনারাও ভুলেননি, আমরাও ভুলিনি। সুতরাং এই মুহূর্তে সে যখন বলে যে নির্বাচনী সহিংসতায় 50 জন প্রার্থী নিহত হবে, তার মানে তার কাছে স্পেসিফিক্যালি সে জানে যে কে কে কোন কোন আসনে হত্যাকাণ্ড ঘটবে। পুলিশ প্রশাসন কোথায়, গোয়েন্দা বিভাগ কোথায়? তারা তো এই মুহূর্তে রাশেদ খানকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তুমি এই তথ্য কোথায় পাইলা। জাতির সামনে প্রকাশ করা উচিত যে কোন 50 জন প্রার্থী, কারা এই টার্গেট কিলিং এর শিকার হবে। কারণ সে যেহেতু বলেছে তার কাছে তথ্য আছে, তাহলে সে পুরোপুরি জানে। সে যদি পুরোপুরি না জানে, সে জনসমক্ষে পাবলিকলি এটা তো বলতে পারে না কেউ যে 50 জন। এখন আমরা যেমন বলতেছি, বারবার বলতেছি নির্বাচন হবে না, আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না, আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। আমাদের কাছে কিন্তু কোনো গোয়েন্দা তথ্য নেই। আমরা প্রেডিকশন করছি যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। এই নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন, আবারও হয়তো চেঞ্জ হবে। কিন্তু হত্যাকাণ্ড, হত্যা করা হবে যখন স্পেসিফিকই বলা হয়, তার মানে হচ্ছে যে এই হত্যা কে করবে, কারা করবে, কখন করবে, কাকে করবে, এই জিনিসগুলো জানতে হবে। ডাক্তার ইউনূস মহোদয়, আসিফ নজরুল সাহেব, আপনাদের উচিত এই মুহূর্তে রাশেদ খানকে আপনাদের জিম্মায় নেওয়া। আমি প্রশাসনকে বলবো, পুলিশ, বিডিআর, আর্মিকে বলবো, রাশেদ খানকে এই মুহূর্তে জিম্মায় নিন। তার কাছ থেকে জানুন যে কোন 50 জনকে হত্যা করবে এবং কারা হত্যা করবে। এবং এই হত্যাকাণ্ডের পেছনে, কারণ এটাও জামাতের একটা খেলা, এবি পার্টি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, আর যেটাই বলেন সবগুলোই জামাতের এ টিম, বি টিম, সি টিম। সুতরাং ওরা নিজেরাই করতেছে এটা। এখন আমার তো মনে হয় যে রাশেদ খান, জামাত এরা এক হইয়া এরাই এই হত্যাকাণ্ড ঘটাবে। কারণ মোসাদ কাদের সাথে যোগাযোগ করছে? মোসাদ যোগাযোগ করছে রাশেদ খান আর নুরুর সাথে। পাকিস্তানের আইএসআই কাদের সাথে যোগাযোগ আছে? পাকিস্তানের টার্কি, জামাতের সাথে। তাইলে এখন এই টার্গেট কিলিংটা করতে পারে কারা? জনসাধারণ, বাংলাদেশের জনসাধারণ, আপনারাই চিন্তা করুন কারা। সুতরাং আমি বলবো, যেহেতু এই মুহূর্তে এরা টার্গেট কিলিং এর কথা বলছে, প্রশাসন এটা বের করতে হবে। পাবলিকে বলবো, কোনো মিছিল মিটিংয়ে যাওয়ার দরকার নেই। আপনারা কে কোন দল সমর্থন করে তা আমার জানার বিষয় না, সেটা আপনাদের বিষয়। কোনো মিছিল মিটিংয়ে যায়েন না, কারণ সেই টার্গেট কিলিং এ তো আপনিও পড়তে পারেন। কারণ একজন মারতে গিয়ে 3 জন মারলে আপনারাও মরবেন। সুতরাং এই রাশেদ খানকে আগে ধরেন, তার কাছ থেকে বের করেন যে কারা
কে মারবে, কারা মারবে। ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আমরা জানি তিনি ঢাকা ৮ নির্বাচনী এলাকায় স্বতন্ত্র নির্বাচন করছেন এবং এক ধরনের অভিনব প্রচারণা আমি প্রায় দেখি তিনি ফেসবুকে আপলোড করেন, কোনো পোস্টারিং করছেন না, তিনি নিজে যান, ফজরের নামাজের পর থেকে বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়ান। খুবই মর্মান্তিক ঘটনা এবং সোফার আমরা যা জানতে পেরেছি, পত্রপত্রিকায় দেখলাম তার গুলি বাম কানের নিচে বিদ্ধ হয়েছে। এটা খুবই ডেঞ্জারাস জায়গা এবং চিকিৎসকরাও বলছেন তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে আমরা হাদির জন্য প্রার্থনা করি, আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি হাদি ফিরে আসবেন এবং খুব খারাপ কিছু হবে না। ফিরে এসে তিনি আবার এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি যে নতুন ধরনের রাজনীতি দেখাতে চাইছেন, সে রাজনীতির সাথে বিশেষ করে প্রচারণার নতুন ধরন শুধু না, তার রাজনীতির যে ধরন আছে তার সাথে আমাদের অনেকের দ্বিমত থাকতে পারে, আমার নিজেরও দ্বিমত আছে, তার প্রকাশভঙ্গির সাথে অনেকের দ্বিমত থাকতে পারে, আমারও আছে। কিন্তু এই রকম বিভৎস কোনো ঘটনা বাংলাদেশে ঘটা আমরা কোনোভাবে নিতে পারি না। হাদি ফিরে আসুন, আমরা প্রার্থনা করি যার যার জায়গা থেকে, এবং তিনি আবার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করুন স্বতঃস্ফূর্তভাবে, আরও বেশি শক্তি নিয়ে আমরা সেটা চাই। কিন্তু একটা বিপদের কথা একটু বলে রাখা দরকার। আমাদের দেশে যা হয় আর কি, এ ধরনের একটা ঘটনা ঘটার পর, এমনকি উনি ঠিকঠাকভাবে ফিরে আসলেও এই কাজটা কে করেছে এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হবে, হওয়া উচিত, এটা ভয়ঙ্কর একটা ঘটনা। কিন্তু আমরা এমন কিছু যাতে না করি আমাদের দেশে এই মুহূর্তে ক্রিয়াশীল যেসব রাজনৈতিক দল এবং শক্তি আছে, স্টেক হোল্ডার্স আছে, তাদের মধ্যে কোনো ভয়ঙ্কর সংকট তৈরি হয়। এই সংকটটা তৈরির চেষ্টাও বিভিন্ন জায়গা থেকে হবে। মানে ওসমান হাদির ওপরে এই হামলা আসলে কোন দিক থেকে হতে পারে? আমরা যদি ওসমান হাদির বক্তব্য কর্মকাণ্ড দেখার চেষ্টা করি, তিনি এই গণ অভ্যুত্থানের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ এবং ভারত বিরোধী অত্যন্ত কঠোর ভাষায় তার বক্তব্য আছে। সুতরাং উনি কাদের টার্গেটে পরিণত হতে পারেন আমরা বুঝতে পারি। এবং বলা বাহুল্য, এই নির্বাচন ঠিকঠাক মতো না হোক, বাংলাদেশ একটা স্টেবল অবস্থায় না যাক, সেটা আওয়ামী লীগ এবং ভারতের চাইতে এত বেশি সম্ভবত আর কেউ চায় না। সুতরাং আমরা প্রাথমিকভাবে এই ধরনের একটা ধারণা করা ভুল হবে না। কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ যাদের সাথে তিনি নির্বাচন করছেন, তারা কেউ এটার সাথে দায়ী, সেই জিনিসটা আসলে তদন্ত বা যে কোনো কিছু করার আগে হুট করে বলে ফেলা আমাদের উচিত হবে না, কারণ এটা আমাদের অন্তর্কলহ, অন্তর্কন্দল বাড়িয়ে দিতে পারে। সাধারণ কাণ্ডজ্ঞান বলে, কমন সেন্স বলে যে রাজনৈতিক প্রতিপক্ষরা এই ধরনের কোনো কাজ করার কথা না, কারণ যে পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে, একটা নির্বাচন হওয়ার জন্য যেভাবে সবাই মুখিয়ে আছে, সবাই নিজেদের মধ্যে অন্তত এই পর্যায়ের সংঘাত, কখনো কখনো তাদের মধ্যে ঝগড়াঝাটি, কখনো বাড়াবাড়ি, কখনো মারামারিও হতে পারে, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু এই পর্যায়ে যাওয়ার কথা না। সুতরাং আমাদের মধ্যে যাতে সলিডারিটি আসে এই ঘটনাটা দিয়ে, আমরা যেন বুঝতে পারি আমাদের কত বড় শত্রুরা অপেক্ষা করছে বাংলাদেশকে আনস্টেবল করে রাখার জন্য, আরও আনস্টেবল করে ফেলার জন্য। ফলে সেই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা জরুরি, আমরা নিজেদের মধ্যে যেন কোন্দলে জড়িয়ে না পড়ি। আবারও বলছি, আগেও বলেছি, তার রাজনীতি, তার প্রকাশভঙ্গি, এগুলোর সাথে আমাদের দ্বিমত থাকতে পারে। ব্যক্তিগত জীবনে তিনি অসাধারণ মানুষ, অসাধারণ বিনয়ী মানুষ। তার সাথে আমি একাধিকবার টক শোতে পার্টিসিপেট করেছি, আমি দেখেছি অত্যন্ত বিনয়ী একজন মানুষ। হাদিকে আমরা যেভাবে বক্তব্য দিতে দেখি, কথা বলতে দেখি, তার সাথে তার ব্যক্তিগত পর্যায়ের ইন্টারাকশন দেখলে অনেকেই মেলাতে পারবেন না। এটা তার রাজনৈতিক কৌশল, এটা তার রাজনীতি। প্রায় বলি যে আমরা গণতন্ত্রের কথা যখন বলি, আমরা গণতন্ত্র মানে হচ্ছে আমি আমার দ্বিমতের জায়গা, দ্বিমতের যে ক্ষেত্রগুলো আছে, দ্বিমতের যে রাজনীতি আছে, সেটার ক্রিটিসিজম আমি করব। আমি জামায়াত শিবিরের রাজনীতির ক্রিটিসিজম করি, আমি ডাকসু নির্বাচনের আগে শিবিরকে ভোট না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি, এই অধিকার আমার আছে। কিন্তু তারা যখন জিতেছে আমি তাদেরকে অভিনন্দনও জানিয়েছি। ঠিক একইভাবে ওসমান হাদির যে রাজনীতি, এক ধরনের ডানপন্থী পপুলিস্ট রাজনীতি, আমরা এভাবে যদি এটাকে ডিফাইন করি, এটা একটা গ্লোবাল ট্রেন্ড, হাদি আসলে সেটারই একটা প্রোডাক্ট বলে আমি মনে করি। এই থিওরিটিক্যাল আলোচনা আরেকদিন করব। তার সাথে আমাদের দ্বিমতের পরও তার অধিকার, তার রাজনীতি, সেটা রাজনীতি করার অধিকার, সেই জিনিসগুলোর খুবই পক্ষে থাকবো। সবচেয়ে জরুরি কথা, আমরা নিজেদের মধ্যে হানাহানিতে জড়িয়ে না পড়ি। বাংলাদেশে নির্বাচন হতে দেয়া হবে না, নির্বাচনকে ধ্বংস করে দেব, বানচাল করে দেব, এই চেষ্টা চলছে, চলবে আরও। আমি যদিও মনে করি নির্বাচন হবে, আমি এরপরও মনে করি, কিন্তু এই ধরনের ঘটনা আরও ঘটার প্রবাবিলিটি আছে। আমাদের নিজেদের মধ্যে যাতে আমরা বিবাদে না জড়িয়ে পড়ি, শুরুতেই বলেছি কারা আসলে এটা করতে পারে, তাদের ব্যাপারে যেন আমরা আরও বেশি সতর্ক থাকি। আবারও কয়েকবার বলা হলো, আমাদের গভীর থেকে, অন্তরের গভীর থেকে আমি চাইছি, প্রার্থনা করছি, হাদি ফিরে আসুন, শক্তিশালীভাবে ফিরে আসুন, সুস্থভাবে ফিরে আসুন। আবার তার স্টাইলের প্রচারণা, এটা একটা অসাধারণ নজির। একটা মানুষ পোস্টার ছাপাচ্ছেন না, বিরাট সকল শোডাউন করছেন না, হেঁটে 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 নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন। এটার এই রকম প্রচারণায় আমরা ভবিষ্যতে চাই, যেখানে কোটি কোটি টাকা ছাড়াও একজন মানুষ নির্বাচিত হতে পারেন। আমরা হাদিকে আবার সেই রকম ভূমিকায় দেখতে চাই। তিনি একটা নতুন ট্রেন্ড তৈরি করছেন, সেই ট্রেন্ড
শেষ না করে তিনি চলে যাবেন, এটা হতেই পারে না। আমরা আমাদের সামষ্টিক প্রার্থনা। বিজয়ের মাস 1971 সালের এই ডিসেম্বরে আমাদের মহান বিজয় দিবস। এই দিনে জামাত, আল বদর, আল শামস, নেজাম ইসলামী, রাজাকার, শান্তি কমিটি এবং মুসলিম লীগ পাকিস্তানি সেনাবাহিনীর সাথে একসাথে 16ই ডিসেম্বরে সাহরওয়ার্দী উদ্যানে বাঙালি এবং ভারতের যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে 93,000 অথবা 94,000 সেনাবাহিনী নিয়ে। সেদিন থেকে ভারতের প্রধান শত্রু বাঙালিরা হচ্ছে দ্বিতীয় শত্রু। এখন এই যে পাকিস্তান ভারতকে প্রথম শত্রু, বাঙালিকে দ্বিতীয় শত্রু ভাবে, এর কারণটা কি? এর কারণটা মূলত এখানেই নিহিত যে 1971 সালে তারা নাকে খত দিয়ে মাথা নত করে পায়ের কাছে অস্ত্র রেখে সারেন্ডার করেছিল। সেই সারেন্ডার দলিলে স্বাক্ষর করেছিলেন তিনি কাদের পক্ষে? রাজাকার, আল বদর, আল শামস এবং এই জামাতে ইসলামীর পক্ষে। তো এখন পাকিস্তানের যে গাত্রদাহ, বাংলাদেশ সৃষ্টির পরে জামাতে ইসলামী কিন্তু বাংলাদেশে চলে এসছে। বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, মানচিত্র সবকিছুই তারা মেনে নিয়েছে। গত 53 বছরে, বিশেষ করে 91 পরবর্তী সময়ে আমরা দেখে এসেছি জামাতে ইসলামকে বিভিন্ন জায়গায় বলতে যে আমরা তো বাংলাদেশ বিরোধী নই, আমরা তো পাকিস্তানের নয়, আমরা পাকিস্তান প্রেমী নয়, আমরা মুক্তিযুদ্ধ বিরোধী নয়, তারা বলে এসছে। কিন্তু বিএনপিও এক পা বাড়িয়ে বলতো যে এই মহান স্বাধীনতার যে ডাক, এই ডাকটা দিয়েছিলেন জিয়াউর রহমান। তারা বলতেন সত্য মিথ্যা সেটা নিয়ে একটা ভিন্ন ডিবেট আছে, সেই ডিবেটটাতে আমরা কখনো বিশ্বাস করি না জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। হ্যাঁ, তিনি মুক্তিযুদ্ধের একটি ঘোষণা 27 তারিখে পাঠ করেছেন। এই স্বাধীনতার মাসে রাজাকার, আলবদররা যখন এখন দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো শক্তি যখন ক্ষমতায় নেই, ইভেন বিএনপিও যখন ক্ষমতায় থাকে, যেহেতু বিএনপির প্রধান জিয়াউর রহমান 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বিএনপিতে অসংখ্য মুক্তিযোদ্ধা যারা আর্মি থেকে মুক্তিযুদ্ধে জয়েন করেছিল, তাদের একটা বিশাল গোষ্ঠী বিএনপির সাথে জড়িত ছিল। আর যারা সিভিলিয়ান মুক্তিযোদ্ধা, তাদের অল্প পরিমাণ অংশ বিএনপির সাথে জড়িত ছিল। যার কারণে বিএনপি যখন ক্ষমতায় থাকে, চাক বা না চাক, যেহেতু মুক্তিযোদ্ধাদের একটা চাঙ্ক অফ মুক্তিযোদ্ধা সেখানে ছিল, এই রাজাকার, এই আলবদররা তখন কিন্তু মাথা উঁচু করে কথা বলতে পারেনি। কিন্তু এখন বিএনপিও নেই, আওয়ামী লীগও নেই, ক্ষমতায় আছে ডক্টর ইউনূস, যিনি নিজেও একজন স্বাধীনতা বিরোধী হিসেবে আমরা দেশে প্রতিষ্ঠিত হতে দেখেছি। কারণ তিনি ক্ষমতায় এসে বলেছিলেন যে তিনি রিসেট বাটন করবেন। তো রিসেট বাটনটা কি? ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ছিল। ভারত শুধু আমাদের বন্ধু রাষ্ট্র নয়, ভারত কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারত 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে শুধু সাহায্য করেছে তা না, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। ভারত সেই রাষ্ট্র যার 54টি নদী বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে এবং এ থেকে আমাদের কৃষিকাজ, আমাদের মৎস্য উৎপাদন, আমাদের নানা রকমের শস্য উৎপাদনে ব্যবহৃত হয় এবং আমাদের এই নদীগুলোই হচ্ছে বাংলাদেশের মা। আমি আমার বহু ভিডিওতে বলেছি, বাংলাদেশ আমরা ছোটবেলা থেকে বলে এসেছি নদী মাতৃক দেশ। নদী মাতৃক মানে হচ্ছে নদী যাহার মাতা। বাংলাদেশের মাতা হচ্ছে নদী, আর নদীর মাতা হচ্ছে ভারত। এই ভারত আমাদের কাছে বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু পাকিস্তানের কাছে 1 নম্বর শত্রু। আর সাথে সাথে আপনি এই রাজাকার, এই আলবদর, এই আল শামস, কপালে পাকিস্তানের চিহ্ন আঁকা যে সব নতুন নতুন পাতি নেতার, অবশিষ্ট নেতার আবির্ভাব হয়েছে, তাদের আর দেখেন না এখন পাকিস্তানের প্রেমে কতটা মশগুল? কেন মশগুল? কারণ তাদের চিন্তায় এবং চেতনায় পাকিস্তানের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। দেখেন, মানুষ হিসেবে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি অথবা আমাদের বাংলাদেশের এবং আরবের সবচেয়ে প্রতিষ্ঠিত ধর্ম মুসলিম, যেটাই আপনি হন, আপনি তো প্রথমে মানুষ হতে হবে। মানুষের প্রথম কাজ হচ্ছে মা, মাটি এবং মাতৃভূমি। যারা মা এবং মাটি, মাতৃভূমিকে ভালোবাসে না, তারা মানুষ না, তারা পশু। যারা অন্য দেশের, যাদের কাছ থেকে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, তাদেরকে যখন তারা তাদের মা মনে করে, তাদের মাটি মনে করে, তাদের মাতৃভূমি মনে করে, তাদের চাইতে কুলাঙ্গার এই বাংলার জমিনে না পৃথিবীর কোথাও জন্ম যেন না হয়। এখন এই পাকিস্তান পতাকা, চাত্তারা মার্কা, পতাকা মার্কা লোকেরা আজকাল বলছে, এই যে মনে করেন পাগল, বাটপার, অসভ্য একটা আছে না কি কাজী ইব্রাহিম, যার সাথে জিনও কথা বলে, নানান রকমের চটুল কথাবার্তা বলে। আমার কাছে মাঝে মাঝে ধারণা হয় সে মনে হয় কোনো
পতিতালয়ে দালাল টালাল হবে, কারণ তার কথাবার্তা কিন্তু এমন বাটপারে। আপনি যদি দেখেন শেখ হাসিনার সময়ে কি সুন্দর সুন্দর বঙ্গবন্ধুকে নিয়ে কথা, শেখ হাসিনাকে নিয়ে কথা, আবার দিন বদল হয়ে গেছে, তার কথাও বদল হয়ে গেছে। মুসলমানের দিল এবং মন কখনো এটা এই সিজনে সিজনে বদলায় না। এটা সব সময় সত্যের প্রতি, ন্যায়ের প্রতি, দেশমাতৃকার প্রতি একরকমই থাকে। এই বাটপাতদেরকে আমরা প্রতিহত করেছি ৭১, আবার আমরা প্রতিহত করব। এই মহান বিজয় দিবসে ভারতের বিরুদ্ধে আজকে যেই সব স্লোগান বাংলাদেশে হচ্ছে, ভারতের বিরুদ্ধে বলে যে কি তার চোখরাঙ্গা নিয়ে যদি ভারত ভয় পায়, আমি চাই দিল্লিতে পৌঁছুক। হারে পেশায় রাষ্ট্র করে পরে পেলে কোনো ছুতা, জানো না সূর্যের সাথে আমার শত্রুতা। হ্যাঁ, পেশার চোখের সাথে সূর্য মিলিয়ে ফেলে। এই পেশাদের আনাগোনা বাংলাদেশে নয়, পৃথিবীর নানান প্রান্তেই আছে। আমরা দেখলাম দেশ এমন একটি সময়ে আছে, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সাথে যাদের সম্পর্ক আছে, সেই রকমের কোনো মানুষ ক্ষমতায় না থাকার কারণে এই মুক্তিযুদ্ধ বিরোধী, এই মৌলবাদী চক্র আজকে আস্ফালন করছে। রেডিওতে যান, টেলিভিশনে যান, যে দেশের জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, আমাদের যে হাজার বছরের ধারাবাহিকতা, এইসবের কোনো কিছুই কিন্তু এখন টেলিভিশনে নাই। এখন আছে শুধু খিস্তি খেউর। কেন খিস্তি খেউর আছে আপনাকে বলি, যে বিশিষ্টজন যারা, তারা কিন্তু অন্ধকার দিকটাকে ঢেকে রেখে আলোর দিকটা মানুষের কাছে নিয়ে যায়। মানুষের কাছে যেন আলো সংক্রমিত হয়, আলো মানে ট্রান্সফার হয় এবং সমাজ আলোকিত হয়। আর এই মূর্খ, এই গণ্ড মূর্খ, এই রাজাকার, এই আলবদরের সন্তানরা, এই ধর্মাশ্রয়ী, এই মধ্যযুগীয় বর্বর ছেলেপেলেরা, এগুলা হচ্ছে মানে অবশিষ্ট। এখন এই অবশিষ্টগুলোই কিন্তু বাংলাদেশে বিশিষ্ট হয়ে গেছে। এখন খেয়াল করে দেখেন, অবশিষ্টরা যখন বিশিষ্ট হয়, তখন একটা সমাজ, একটা রাষ্ট্র কি পরিমাণ অন্ধকারে নিমজ্জিত হয়। যে দেখেন, বাংলাদেশ না শুধু, পৃথিবীর সব দেশেই 3টা টিম থাকে, এ টিম, বি টিম, আর একটু হচ্ছে অবশিষ্ট টিম। এখন বাংলাদেশে এ টিম আর বি টিম হলো বিএনপি, আওয়ামী লীগের ভিতরে তারা আছে। আর সি টিম যেটা আছে, এটা হলো এর বাইরের অংশগুলো। এই এখন সি টিম খেলাধুলা করছে। এখন বাংলাদেশে সি টিম দিয়ে কাজ চালানো হচ্ছে। এই যে সামনে একটি নির্বাচন, বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগকে আউট করা হয়েছে। কিসের জন্য? ওই সি টিমকে নিয়ে আসার জন্য। আর এই সি টিমকে নিয়ে আসার যে প্ল্যান ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন না, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তিনি রিসেট বাটন করবেন। রিসেট বাটনটা কি? মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে এই সমাজে প্রতিস্থাপন করবেন। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, যার সাথে আমাদের নানান ট্রেডিং এবং নানান ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সূতিকাগার, আমাদের সাথে একাত্মতা আছে, একসাথে বাধা আছে। সেই এবং বাংলা নামে যে পশ্চিমবঙ্গটি রয়েছে, এটি কিন্তু 1911 সাল পর্যন্ত একসাথে ছিল। ইভেন 1911 সালের পরও, বঙ্গভঙ্গের পর, 6 সাল থেকে 11 সাল বাদ দিলে, 4 সাল থেকে 11 সাল বাদ দিলে 1900, আর বাকি সব সময় কিন্তু এই বাংলা 1947 সাল পর্যন্ত একটি মাত্র ভূখণ্ডের ছিল, এবং এটা একটি দেশের মতোই ছিল, বঙ্গদেশ। সেই বঙ্গদেশের অর্ধেক ভারতে, অর্ধেক বাংলাদেশে। সুতরাং তাদের সাথে আমাদের সেই রকম হেরিটেজ। তাদের বিরুদ্ধে আমাদেরকে পাকিস্তানপন্থী করবে, ভারতকে বন্ধুপ্রতিম রাষ্ট্রকে শত্রু ঠেলে দিয়ে। তারপর অবশিষ্টদেরকে প্রতিস্থাপন করবে বিশিষ্ট দ্বন্দ্বের পরিবর্তে। ঠিক এমনিভাবে এই সমাজে, এই রাষ্ট্রে অর্থনীতিকে উপরে নেওয়ার জন্য তো ডক্টর ইউনূস, তাই না? কিন্তু আপনি যদি দেখেন, বাংলাদেশি টাকায় 4,000 বিলিয়ন, মানে 400 বিলিয়ন প্রতি বছর আমাদের বাংলাদেশি টাকায় আমরা জিডিপি, আমাদের গ্রোথ হয়েছে, অর্থাৎ 7.5%। আর এখন সেটার গ্রোথ হচ্ছে 3.5%, অর্ধেকেরও নিচে। তার মানে প্রতি বছর 200 বিলিয়ন আমাদের সমাজে নাই। অর্থাৎ আমাদের যে 200 বিলিয়ন উৎপাদন, সেটা এখন নাই হয়ে গেছে। মানুষের জীবনে হাহাকার চলছে। এটাই ডক্টর ইউনূসের রিসেট। একটা উন্নয়নশীল দেশকে একটা অবনত দেশে পরিণত করবে, যে দেশটি পৃথিবীর টপ গ্রোথের যে রাষ্ট্রগুলো ছিল তাদের মধ্যে ছিল, সেটাকে লোয়েস্ট গ্রোথের রাষ্ট্রে নিয়ে গেল। তো ঠিক এমনিভাবে এই 16ই ডিসেম্বরে আমাদের ভারতে একটি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে, বিজয় দিবসের অনুষ্ঠান হবে লন্ডনে। আমরা 15ই ডিসেম্বর রাত্রে একটি বড় অনুষ্ঠান করব। আর পৃথিবীর আরও নানান দেশে হবে, কিন্তু বাংলাদেশে সেরকম কোনো জাতীয় অনুষ্ঠান নেই।
নেই কোনো কুচকাওয়াজ। কেন নেই? কারণ ডক্টর ইউনূস যতদিন ক্ষমতার মসনদে আছে ততদিন পাকিস্তানি ধারার রাজনীতি বাংলাদেশে চলবে, বাংলাদেশি ধারার রাজনীতিও চলবে না, মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনীতিও চলবে না। এই ৭১-এর রাজাকার মনস্ক এই মানুষটি বাংলাদেশের মসনদে বসে বাংলাদেশটাকে যে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, এর এই জায়গা থেকে বাংলাদেশ ২০ বছরও বেরিয়ে আসতে পারবে না। ভারত আমাদের সাথে ৫০ বিলিয়নের বিভিন্নভাবে ট্রেড হতো ভারতের মধ্যে দিয়ে, কিছু আমাদের সাথে ভারতের হতো, কিছু আমরা ভারতের মধ্যে দিয়ে অন্য দেশে করতাম। এইভাবে আদান প্রদানে বাংলাদেশের অর্থনীতির সাথে বিশাল একটা সম্পর্ক ছিল ভারতের। এখন ভারত সেই ট্রেড অনেকটাই বন্ধ করে দিয়েছে। এর কারণটা কি? বাংলাদেশও চায় না আর ভারতও চায় না। এর ফলে যেটা হয়েছে, গার্মেন্টস শিল্পগুলো মরে যাচ্ছে। শিল্পের যে স্থানীয় কাঁচামাল বাইরে যেগুলো বিদেশ থেকে আনা হতো, ভারত থেকে যে অংশটা আসতো সেটা এখন আর আসছে না। ভারত ইচ্ছা করেই এখন আর বাংলাদেশের সাথে ব্যবসা করতে তত আগ্রহী না, যার ফলে ভারতের ক্ষতি হচ্ছে, আবার বাংলাদেশের ক্ষতিটা তার দ্বিগুণ হচ্ছে। ভারত অনেক বড় শক্তি, ১০ বিলিয়ন যদি তারা ট্রেড না করে, তাদের অর্থনীতির যে সাইজ ১০ বিলিয়ন হয়তো তাদের ১%, আর ১০ বিলিয়ন আমাদের ৫০%, ৩০%, ২০%। সুতরাং আমাদের ক্ষতিটা ভারতের চাইতে অনেক বেশি হচ্ছে। এখন আপনি আমাদের দেশ থেকে উৎপাদন করবেন, আমাদের দেশে পোর্ট আনবেন, পোর্ট এনে এখানে খালাস করে মালটা সাপ্লাই দিবেন কোন দিক দিয়ে? ভারতের দিক দিয়ে। ভারত আপনাকে দেবে না। সুতরাং আপনি পোর্ট যত বড়ই করেন, যদি ভারতের সীমানা, ভারতের জায়গা ব্যবহার করতে না পারেন, আপনি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, আপনার বাপের দেশ কোনো জায়গায় পাঠাতে পারবেন না। আসুন, এই মুক্তিযুদ্ধের যে বিজয়ের মাস ১৬ই ডিসেম্বর সামনে, এই ১৬ই ডিসেম্বরকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করি, আমরা এই অন্ধকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ছিল, তারা আমাদের সাথে সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। কারণ বন্ধুত্ব দুদিনেই বেশি দরকার। আর পাকিস্তান আমাদের ৭১-এর শত্রু ছিল, এখনো শত্রু। পাকিস্তান শুধু বাংলাদেশের শত্রু না, পুরো বিশ্বের জন্য শত্রু। কেন পুরো বিশ্বের শত্রু? কারণ তারাও উৎপাদন করে মৌলবাদ, আর এই মৌলবাদ আর জঙ্গিবাদ দিয়ে সারা বিশ্বকে তারা বিষিয়ে তুলেছে। যার কারণে পৃথিবীর কোনো দেশে যাইয়া যদি আপনি ফাঁকি বলেন, এটাকে তারা গালি মনে করে। খেয়াল করে দেখেন, বাঙালিকে বাঙালি বললে কিন্তু কেউ এটাকে গালি মনে করে না। পাকিস্তানিদেরকে যদি ফাঁকি বলে, তাহলে কিন্তু তারা এটাকে গালি মনে করে। কেন মনে করে? কারণ তারাও জানে পাকিস্তান হয় ভিক্ষা করতে যায় সৌদি আরবে, নয় চুরি করতে যায়। পুরা পৃথিবীর যেখানে যায় সেখানেই তারা দুর্নীতির সাথে জড়িত এবং ধর্ষণের সাথে জড়িত। ব্রিটেনে সবচাইতে বেশি দর্শনকারীর বাড়ি হচ্ছে পাকিস্তান। রাষ্ট্রীয়ভাবে আপনি একটু গুগল করে দেখেন যে ব্রিটেনে যে ইয়াং গার্লদেরকে গ্রুমিং করে কারা দর্শনের শিকার করে, এটা আপনি ইউটিউবে যান অথবা আপনি গুগলে যান, আজকে দেখেন, দেখবেন ১ নম্বরে পাকি, ২ নম্বরে আফগান। তো এই পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, ইরাক অথবা এই সোমালিয়া বানানোর যে ধান্দা ডক্টর ইউনূসের, আমরা তা হতে দেব না। ভালো থাকবেন।